আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই গল্প। আমাদের এই গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমাদের গল্পের নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরু হচ্ছে আজকের গল্প, শিশির বিশ্বাসের লেখা হরিহর আত্মা, এবং গল্প পাঠে আমি গোপীনাথ। শুরু হচ্ছে আজকের গল্প হরিহর আত্মা। মাত্র কয়েক মিনিটের জন্য বুটবুটি ধরা গেল। হরিশঙ্কর যখন ঘাটে, শেষ বুটবুটিটি তখন এগিয়ে গেছে অনেকটাই। রাতে খড়গলির হাট থেকে বিরাট যাওয়ার এটাই শেষ ভুটভুটি রাতে। অথচ রাত এমন কিছু বেশি নয়, সবে 8টা বাজে। আবার তার ওপর আজ সপ্তমী পুজো। বছর কয়েক আগেও এই দিনে রাতভর ভুটভুটি চলত। এই 22 চর থেকে দল বেঁধে মানুষ পুজো দেখতে যেত ওপারের জিরাটে। জিরাট থেকেও আসতো 22 চরের পুজো দেখতে অনেকে। তখন গোটা 5 পুজো হতো এইদিকে। গ্রাম হলেও 22 চর তেমন একটা হেলাফেলা নয়, মস্ত বড় গ্রাম, হাজার কয়েক মানুষের বাস, 3টে স্কুল, বিডিও, পঞ্চায়েত আর এরিগেশন অফিস একেবারে গম করত। নদীর ভাঙনে মাত্র বছর 15-র মধ্যে সব শেষ। বাড়ি জমি হারিয়ে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। যারা আছে তারা দিন গুনছে যদি কোনোদিন মা গঙ্গা ফের মুখ তুলে তাকান, সেই আশাতেই। এই খড়গলির ঘাটের কাছেও আগে বড় একটা পুজো হতো। এই সপ্তমীর রাতে তখন মানুষের ঢল, মেলা, দোকানপাট, নাগরদোলা, চরকি পাট আর নৌকো বাইচ। সন্ধ্যের পরেও আলোর রোশনায় মানুষের মেলা। আর আজ নিশুতি থমথমে রাত। ঘাটের পাশে ছোট্ট একটা দোকান, মহামায়া স্টোর্স। একসময় বেশ বড় ছিল এই দোকান, পাওয়া যেত সব কিছুই। আর এখন টিম করে টিকে আছে। শেষ ভুরভুটি চলে যেতেই ছাপ ফেলার তোড়জোড় করছিল বছর 15 বয়সের একটি ছেলে। হরিশঙ্করকে দেখে ভুরু কুঁচকে বলল, আরে জ্যাঠামশাই যে এই রাতে? আরে ভাই, একটু চিরার যাব। কিন্তু যে বুটবুটি যে ছেড়ে গেল জ্যাঠামশাই। হ্যাঁ, সে তো দেখছি। কি এগিয়ে যদি কোনো নৌকো পাওয়া যায়। ছেলেটার নাম কিশোর। বিলক্ষণ চেনে গ্রামের এই প্রবীণ মানুষটিকে। তখন ছেলেটি বলল, এত রাতে একা নৌকোর খোঁজে যাবেন? চলুন তো, আমিও সঙ্গে যাব। চলুন। না, সামনেই পরীক্ষা তোর। বাড়ি যা তো এবার, সময় নষ্ট করিস নে, যা। প্রায় হা করে উঠলেন হরিশঙ্কর। বড় ভালো ছেলে এই কিশোর। বাড়িতে বাবা অসুস্থ, মা ছেলে মিলে এই দোকান কোনো রকমে টেনে চলেছে এই সংসার। সেই সাথে পড়াশোনাও, এইবার উচ্চ মাধ্যমিক দেবে। হয়তো সেই সকালের পর পেটেও কিছু পড়েনি ছেলেটার। শহর কলকাতার ছেলেরা ভাবতেও পারবে না এইসব। মানুষটার মুখের দিকে তাকিয়ে কিশোর আর কথা বাড়ালো না। কি ভেবে দোকানের কোণার থেকে হাত দুয়েক এক লম্বা মোটা একটা লাঠি এগিয়ে দিয়ে বলল, এটা নিন তো, এটা রাখেন। হরিশঙ্কর এবার আর আপত্তি করলেন না, বরং খুশিই হলেন। রিটায়ার্ড করেছেন আজ প্রায় 10 বছর। 70-এর কোঠায় বয়স হলেও দেখে বোঝার উপায় নেই। মনের জোরও অসাধারণ। এই শেষের ব্যাপারটা বরঞ্চ হরিশঙ্করের আজন্ম। খুব গরিব ঘরের মানুষ ছিলেন। এই কিশোর ছেলেটার মতনই গরিব ঘরে মানুষ হয়েছিলেন খুব কষ্টের মধ্যে। তারপর স্ত্রী যখন মারা যায়, 2 ছেলে তখন একেবারেই নাবালক। কলকাতায় ভাড়া বাড়িতে থাকেন।
দেখাশোনার মতন কেউ নেই। বলা যায় এক প্রকার দুই ছেলের কথা ভেবেই ফিরে এসেছিলেন 22 চরের এই গ্রামের বাড়িতেই। কষ্ট হলেও এই 22 চর থেকেই কলকাতায় অফিস করেছেন। ফিরতে অনেক রাত হয়ে যেত, তবে তাতে ছেলেদের সমস্যা হয়নি। বাড়িতে কাজের মানুষ ছিল, আর ছিল হরনাথ। বড় ভালো মানুষ ছিলেন ওই হরনাথ। ছেলেবেলার বন্ধু, একই ক্লাসে পড়াশোনা করতেন। কেউ সামান্য টিফিন আনলেও দুজন ভাগ করে খেতেন। সবাই বলতো হরিহর আত্মা। পড়া শেষ করে হরনাথ গ্রামের স্কুলেই মাস্টারি করতেন। বিয়ে থা করেননি। দুই ছেলেকেই তিনি সুপে দিয়েছিলেন তার হাতে। হরনাথ বিমুখ করেননি। হরিশঙ্করের দুই ছেলেই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে বড় চাকরি করে। বাবাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজি করাতে পারেনি। বরং রাত দুপুরে ছেলেরা যখন বাবার খবর নিত, সামান্য বিরক্তই হতেন কখনো। আসলে দুই ছেলে বিদেশে যাবার পরেও হরনাথের সাহচর্যে হরিহর কখনো একাকিত্ব বোধ করেননি। দুই বন্ধু তখনও সেই আগের মতো, সেই হরিহর আত্মা। কিন্তু হঠাৎই শেষ হয়ে গেল সব। মর্মান্তিক এক ঘটনায় হঠাৎই মারা গেলেন হরনাথ। হরিশঙ্করের দুঃখ এই কারণে আরও যে সেই সময় তিনি দেশেও ছিলেন না। সেইবার বড় ছেলে শিবশঙ্কর একসময় জোরপূর্বক বাবাকে নিয়ে গিয়েছিল সঙ্গে। হ্যাঁ, বলা হয়েছিল হরনাথকেও, কিন্তু রাজি করানো যায়নি। হরিশঙ্করের এখন মনে হয় ছেলের কথায় রাজি না হলে হরনাথ এভাবে হয়তো চলে যেত না। কথাটা ভুল নয় খুব। ছেলেদের কাছে মাঝখানে ছিলেন হরিশঙ্কর। তারই মধ্যেই ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনাটা। বন্ধু চলে যাবার পর সময় কাটাতে হরনাথ সন্ধ্যের দিকে নবস্বাক্ষরদের স্কুলে পড়াতে যেতেন। মাইল 5 পথ গঙ্গার পাড় ধরে সাইকেলেই যাতায়াত করতেন। সেদিনও গিয়েছিলেন। রাতে ফেরার সময় অন্ধকারে বুঝতে পারেননি খানিক আগে কখন পাড় ভেঙে সেই পথ হারিয়ে গেছে নদীতে। বেশ জোরেই আসছিলেন। সাইকেল নিয়ে যদি জলে গিয়ে পড়তেন বেঁচে যেতেন হয়তো, কিন্তু শূন্যে ছিটকে উঠে মাথা ঠুকে গিয়েছিল সামনে ভাঙ্গন কুলে শক্ত মাটিতে। ঘাড় ভেঙে তৎক্ষণাৎ মৃত্যু। হরনাথের ওই হঠাৎ মৃত্যুর পরেই বড্ড একা হয়ে গিয়েছিলেন হরিশঙ্কর। নইলে আজ এইভাবে একা পথে বেরোতে হতো না। কবি গানের টানে সেই সময় কত রাত বিরতি দুজনে বেরোতেন গ্রামের পথে। দিব্যি মজে গল্পে কোথা দিয়ে বেরিয়ে গেছে সময়। আসলে সেই ছেলেবেলা থেকে দুজনে কবি গানের দিকে টান। কোথায় কবি গানের আসর বসেছে খবর পেলেই ছুটতেন। হরনাথ তো এইসব নিয়ে খানিকটা ভাবনা চিন্তাও করতেন। চড়ে দুই কবিয়াতে চাপানোতে সুরে সামান্য খুঁত হলেই বন্ধুকে বলতেন, এটা ঠিক হলো না রে হরি। তবে তরজা বা খেউর নয়। ওদের পছন্দ ছিল মালসী আর সখী সংবাদ। সিনেমা টিভি জাতাকলে পড়ে বাংলার এসব ক্লাসিক জিনিস আজ প্রায় হারিয়েই গেছে। তেমন উঁচু দলের কবি আলো আর নেই। তবু এই গ্রামের দিকে এখনও টিম করে টিকে আছে কোনো মতে। তাই কোথাও কবি গান হচ্ছে খবর পেলে দুই বন্ধু যত দূরেই হোক ছুটতেন। অন্যতা হয়নি আজও। তবে জিরাটের ওইদিকে আজ যে কবি গান এর আসর, তা আগে থেকে জানতে পারেননি হরিশঙ্কর। আসলে হরনাথের মৃত্যু বড় একটা ধাক্কা দিয়ে গেছে তাকে। বাড়ি থেকে আজকাল তেমন একটা বের হন না। তবু আজ সপ্তমী বলেই সন্ধ্যের পরে পঞ্চায়েত মাঠের দিকে গিয়েছিলেন। ওখানে এখনও ছোট করে পুজো হয় একটা। খবরটা সেখানেই পেয়েছিলেন, আর তা
তারপর দেরি করেননি এক মুহূর্ত। খবরটা যার কাছ থেকে পেয়েছিলেন সে নন্দপাল অবশ্য বারণই করেছিলেন, এই রাতে আর একা নাই বা গেলেন হরিশঙ্করদা, আরে দিনকাল ভালো নয়। কিন্তু বলা বাহুল্য, হরিশঙ্কর তাতে কান দেননি। তবে ঘাটে যে ভুটভুটি পাবেন না সেটা ভাবেননি। তবে মন স্থির করতেও সময় লাগেনি, যদিও বেশ জানে এই রাতে কোনো মাঝি নৌকো পাবেন কিনা, তা পেলেও রাজি করাতে পারবেন কিনা। তবে সেসব নয়, হরিশঙ্করের মাথায় তখন পাক খাচ্ছিল হরনাথের কথা। আসলে কবি গানের সঙ্গে হরনাথের স্মৃতি জড়িয়ে আছে ভীষণভাবে। মানুষটার মৃত্যুর পর এই প্রথম চলেছেন কবি গানের আসরে। ভাবতে ভাবতে কিশোরের দেওয়া সেই লাঠি হাতে নদীর পাড় ধরে দ্রুত পথ চলছিলেন হরিশঙ্কর। পথের ধারে বেগুন ক্ষেত, লক লক করে বেড়ে ওঠা গাছে চমৎকার বেগুন ধরেছে, কিন্তু ভাঙনে ক্ষেতের অনেকটাই তলিয়ে গেছে নদীর মধ্যে। নতুন পথ এখন ক্ষেতের মধ্যে দিয়ে, পায়ে পায়ে মুড়িয়ে গেছে অনেক গাছ। এইদিকে বেশিরভাগ জমিতেই চাষবাস উদ্বত্ত। ফাঁকা জমিতে কাশফুলের ছাড় দোল খাচ্ছে বাতাসে, সলাৎ সলাৎ শব্দে ঢেউ আছড়ে পড়ছে পাড়ে, ভাঙা ঢেউয়ে চাঁদের ঝিকিমিকি। কিন্তু যত দূর চোখ যায় কোনো নৌকোর দেখা পেলেন না। কাশফুলের ফাঁকা জমিটা পার হয়ে পুরো এক আম লিচুর বাগান। কত যে গাছ ভেঙে নদীর গর্ভে চলে গেছে, কত খেলে পড়ে দিন গুনছে। সেই বাগানের কাছে এসে হঠাৎ তার নজরে পড়ল ভাঙা পাড়ের নিচে ছোট্ট একটা নৌকো। শুধু তাই নয়, অদূরে বাগানে এক গাছের তলায় দুটো মানুষ। ওকে দেখেই ঝট করে সেদিয়ে গেল ঝোপের অন্ধকারে। তবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে হরিশঙ্কর এগিয়ে যাচ্ছিলেন নৌকোর দিকে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে সেই লোক দুটো বের হয়ে এলো, কর্কশ গলায় বলল, বুটা দাও। এই গ্রামেই জন্ম হরিশঙ্করের। অপরিচিত কেউ কোনো দিন এইভাবে তার সঙ্গে কথা বলেনি। আজও এই অঞ্চলে যথেষ্টই সম্মান তার। তবু ব্যাপারটা গায়ে না মেখে এগিয়ে চললেন তিনি। আর তখনই গাছপালার ছোপে আবছা আলোয় নজরে পড়ল ব্যাপারটা। বাগানে মালিনের জন্য একসময় ছোট একটা ঘর ছিল, এখন পরিত্যক্ত। জনা কয়েক মানুষ ধরাধরি করে সেই ঘরের ভেতর থেকে মুখ বন্ধ বড় একটা ভারী বস্তা নিয়ে চলল নৌকোর দিকে। ব্যাপার দেখে হরিশঙ্করের বুঝতে বাকি রইল না, লোকগুলো সাধারণ নয়। এইভাবে এগিয়ে যাওয়া ঠিক হয়নি একেবারে। মুহূর্তেই পিছন ফিরে যাবেন, লোক দুটো ছুটে এলো হরিশঙ্করের দিকে। একজনার হাতে বড় একটা ভোজালি। কেউ কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, মার গেল বুড্ডাকে, মার মার। যৌবনে একবার তাড়া করে ডাকাত ধরেছিলেন হরিশঙ্কর, এত সহজে হার মানার পাত্র নন। ভোজালি হাতে লোকটা ততক্ষণে এগিয়ে এসেছে আরও। হাতের লাঠিটা ধরাই ছিল, মুহূর্তের মধ্যে সেটা চালিয়ে দিলেন তার মাথায়। আর তো চিৎকার করে লোকটা মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল এবং সেই স্থির হয়ে গেল। এমনটা হবে ভাবতেও পারেননি তার সঙ্গী। তবে এসব অভ্যেস আছে তার। হতবুদ্ধি ভাবটা কাটে উঠতে তাই সময় লাগলো না। মুহূর্তে কোমরে শার্টের তলায় হাত ঢুকিয়ে বের করে আনলো একটা পিস্তল। লোকটার সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকতে পারে ভাবতে পারেননি হরিশঙ্কর। তবুও সামলে উঠে ফের হাতের লাঠি চালালেন। ওদিক থেকে আগ্নেয়াস্ত্রটাও গর্জে উঠল সেই মুহূর্তে। এক ঝলকা আগুন আর কান ফাটানোর শব্দ। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন হরিশঙ্কর।
তবে সেটা বোধহয় মুহূর্তের জন্য। চোখ মেলেই বুঝলেন পড়ে আছেন মাটিতে। পাশে একটা মানুষ, বয়স প্রায় তারই কাছাকাছি, তবে অন্ধকারে মুখটা দেখতে পেলেন না। মুহূর্তে ধর্মড়িয়ে উঠে বসে চারপাশে তাকালেন। সেই লোক দুটোকে দেখতে পেলেন না কোথাও। মাটিতে চাপ চাপ রক্তের দাগ শুধু। হাঁ করে তাকিয়ে আছে। পাশের লোকটা বলল, সাবাস মশাই, তাঁতের দুই খায়ে সন্ধ্যা দুটোকে শেষ করে দিলেন। খেলে মাছে বটে। কিন্তু কিন্তু কোথায় তারা? এর মধ্যে সরে বলল। অবাক হয়ে বললেন হরিশঙ্কর, কি দরকার মশাই অত খোঁজের? তার যে বলুন চলুন তো সরে পড়ি, থানা পুলিশ হবে মেলা ঝামেলা। যুক্তি মন্দ নয়, এই বয়সে এইসব হ্যাপায় না থাকাই ভালো। চটপট উঠে পড়লেন তিনি। পাশের লোকটা বলল, চলুন বাড়িতে পৌঁছে দিয়ে আসি। শরীরটা ফের ঝরঝরে হয়ে উঠেছে, তবুও লোকটার কথা ফেলতে পারলেন না। যা কাণ্ড হলো, এরপর আর ঝুঁকি না নেওয়াই ভালো। বললেন, তাই চলুন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এইদিকে নতুন বুঝি? লোকটা সেই কথার জবাব না দিয়ে দ্রুত পথ চলতে লাগলো। তাল দিতে না পেরে একটু পিছিয়ে পড়েছিল হরিশঙ্কর। হঠাৎ একটা ব্যাপার ঘটল। নদীর পাড় ধরে সরু পায়ে চলা পথ। সামনের মানুষটা দ্রুত এগিয়ে চলেছেন। আবছা চাঁদের আলোয় হরিশঙ্করের নজর পড়ল সামনের মানুষটা যেখান দিয়ে চলছে সেখানে বড় একটা ফাটল। সাবধান করতে যাবেন, ফাটলটা আরও ফাঁক হয়ে গেল। ঢলে উঠল মাটি। বিশাল চাঙড়টা ভেঙে পড়বে এক্ষুনি। ছুটে গিয়ে হরিশঙ্কর তখন তাকে টেনে আনলেন। তার প্রায় সঙ্গে সঙ্গে বিশাল চাঙড়টা হুড়মুড় করে ভেঙে পড়ল নদীতে। ধন্যবাদ মশাই, এই নিয়ে আরেকবার প্রাণ পেলাম। হাঁপাতে হাঁপাতে লোকটা বলল, কিন্তু সেই কথা কানেই গেল না হরিশঙ্করের। ততক্ষণে মানুষটার মুখের দিকে নজর পড়েছে। বিস্ময়ে হতভাগ হয়ে বললেন, আরে হরনাথ, তুই এখানে কি করে এলি? প্লান হাসি লোকটির মুখে। কেন হাসতে নেই বুঝি? আসলে ব্যাপার কি জানিস, সবাই ভুল খবর দিয়েছিল তোকে। আমি আমি মরিনি রে, দেখতেই তো পাচ্ছিস বেঁচে আছি দিব্যি। অবশ্য আজ তুই এইভাবে না বাঁচালে অন্যরকম হয়ে যেত। কিন্তু কিন্তু সবাই এমন মিথ্যে রটালো কেন? ভুরু কুঁচকে উঠল হরিশঙ্করের। সে অনেক কথা, সে পরে শুনিস। তার আগে বল, এই রাতে ওইদিকে একা যাচ্ছিলি কোথায়? আর বলিস না, তুই নেই তাই একাই বেরিয়েছিলাম কবি গান শুনতে। তা কি আর হলো? হরনাথ। খুশিতে দু চোখ জল জল করে উঠল হরিশঙ্করের। কবি গান? আনন্দে দু চোখ নেচে উঠল হরনাথেরও। হ্যাঁ, এই কোথায় রে? ওই জিরাটের ওইদিকে, ষষ্ঠীতলার। তাহলে চল যাই। হরিশঙ্করের কথা কেড়ে নিয়ে হরনাথ বললেন, কতদিন যে দুজন একসাথে কবি গান দেখিনি। কিন্তু কিন্তু যাব কি করে? শেষ ভুরভুটি চলে গেছে। এতক্ষণ খুঁজে একটা নৌকাও তো পেলাম না। কি দরকার নৌকোর?
হরিশঙ্করের কথা প্রায় তুড়ি মেরে উড়িয়ে দিলেন হরিনারায়ণ। চল, হেঁটেই পার হয়ে যায়। বলতে বলতে বন্ধুর হাত ধরে হরনাথ নেমে পড়লেন জলে। হরিশঙ্কর অবাক হয়ে দেখলেন কারো গোড়ালি ডুবল না। দিব্যি হেঁটে চলেছেন জলের ওপর দিয়ে। সেই কতদিন আগের মতন দিব্যি দুজনে গল্প করতে করতে দুই বন্ধু চলতে লাগলেন ষষ্ঠীতলার মাঠে কবি গানের আসরের দিকে। এতক্ষণ শুনছিলেন হরিহর আত্মা, রচনায় শিশির বিশ্বাস এবং গল্প পাঠে আমি গোপীনাথ। এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই চ্যানেলে প্রতি সপ্তাহে এই ধরনের গল্প আপলোড করা হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এতক্ষণ শুনছিলেন হরিহর আত্মা। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।